মূল্য তো আগেই আপনি এখান থেকে চুরি করে নিয়ে গেছেন। আমাদের ভালো মানুষই যে আমরা ফুল বৌমাকে পুলিশে ধরিয়ে দিচ্ছি না, শাস্তি দিচ্ছি না, আপনাদের দিয়ে দিচ্ছি। এর বেশি কিছু আমাদের কাছ থেকে আশা করবেন না। আমরা আর কিছু করতে পারবো না, তবে হ্যাঁ, পুজোর প্রসাদ আর ফুল বৌমাকে সঙ্গে করে নিয়ে যাবেন। মা ঠাকুর নমস্কার। আম্মা, ফুলকে দেওয়া এখনো 24 ঘন্টা কাটেনি। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কিছু সময় বাকি, আমাদের অপেক্ষা করা উচিত। ফুল বৌমা তোমাকে গুলি করেছে, সরোজ বৌমাকে মৃত্যুর দরজায় পর্যন্ত পৌঁছেছে, আর তুমি চাইছো ওকে আরো একটা সুযোগ দিতে। আমি জানি ওই আমাকে গুলি চালিয়েছে, আমি জানি ওর জন্যই ছোট মা মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন, কিন্তু আমরা যদি ওকে নির্দোষ প্রমাণ করার জন্য সুযোগ দিয়েছি, সেটা তো ফিরিয়ে নিতে পারি না। তোমার কি মনে হয় যে 24 ঘন্টার মধ্যে অলৌকিক কিছু ঘটবে আর ও নির্দোষ প্রমাণ হয়ে যাবে? আমার তেমন কোনো ভুল ধারণা নেই। দাদু ভাই, রামায়ণ পাঠের জন্য প্রস্তুত হও। মা ঠাকুর, শোভন বাবা, আমি জানি না কেন এইসব হচ্ছে। আমি শুধু এইটুকু জানি যে আমি যাকে পেটে ধরেছি সেই কাজ করতে পারে না। আমার ভুল, স্বপ্নেও কাউকে আঘাত করতে পারে না। কিছু তো একটা আছে যেটা আমার চোখের সামনে আছে, শুধু দেখতে পারছি না। আমি মানতেই পারছি না যে আমার ফুল আমার জীবন নিতে পারে। ও তো আমার জন্য জীবন দিতে পারে, এছাড়া আর কোনো কিছুই কখনো করতে পারবে না। আমার মন যেটা বলছে যদি সেটাই সত্যি হয়, তাহলে আমি ফুলকে নির্দোষ প্রমাণ করেই ছাড়ব। এখন আমি পাঠ আরম্ভ করছি, আপনারা সবাই নিজের জায়গাতে বসে পড়ুন। হেরে গেলাম আমি। বুঝতে পারছি না নিজের সঙ্গে হওয়া এই অন্যায়ের সমাধান কিভাবে করব, কিভাবে প্রমাণ করব যে আমি নির্দোষ। আমি এই বাড়িতে থাকার অধিকার হারিয়ে ফেলেছি, সেই জন্য
বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আমার জন্য আপনারা অনেক সমস্যায় পড়েছেন, কিন্তু দুঃখের বিষয় হলো আমি এটা প্রমাণই করতে পারলাম না যে যে এটা করেছে সে আমি নই। আপনার ফুল কোনো দোষ করেনি, তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে চাই, যাতে কেউই আপনার দিকে আঙুল তুলে এটা না বলে যে আপনি একজন দোষীকে এই বাড়িতে থাকতে দিয়েছেন। আপনার খেয়াল রাখবেন। তোমার ওই 24 ঘন্টা এখনো পূরণ হয়নি। তুমি থাকতে পারো, নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারো। তুমি এই সময়টা নিয়ে আমি কি করব? আমি তো আপনার সাথে সারাটা জীবন থাকতে চেয়েছিলাম, কিন্তু হয়তো আমাদের থাকার সময় এতটুকুই ছিল। আমি যে ফুলকে চিনি সে কখনো হার মানতে শিখেনি, কিন্তু তাছাড়াও যেটা তোমার ভালো মনে হয়। মা, আপনি চিন্তা করবেন না, আমি আসছি। ছোট মা, আমার জন্য আপনি অনেক কষ্ট পেয়েছেন, পারলে আমায় ক্ষমা করে দেবেন। ছন্দ, আমাকে ঘরে নিয়ে চল, একটু বিশ্রাম নিতে চাই। ছোট মা, আমি যেতে পারবো। স্মল গিন্নিমা, একটা কথা তো বলতেই হচ্ছে, আজ একই দিনে ডবল ডবল খুশির ধামাকা। প্রথম খুশির খবর তো এটা যে আপনি একদম সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন, আর দ্বিতীয় খুশির খবর আমাদের সব থেকে ব্যাড যে শত্রুটা ছিল সে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আঘাত আর কষ্ট, আমার থেকে বেশি এই কষ্টের সম্পর্কে না কেউ জানে আর না কেউ বোঝে। আমি জানি আঘাতটা কোথায় করতে হয় আর সব থেকে বেশি কষ্ট কোথায় হয়। আরে আরে আরে, তোমার তো গুলি লেগেছে, বিশ্রাম করো। আর এখন তো ফুলও চলে গেছে।
ওর যাওয়ার কথা বাদ দে, তুই তোর কামিং এর কথা বল। এখানে কি ডুইং? হ্যাঁ, আর এখন ফুল চলে গেছে যখন, আমার মাখন লালের একাকিত্ব কাটানোর জন্য কারোর তো একটা দরকার, তাই না? হ্যাঁ, আমার কাজের পুরস্কার তো তুমি দেবে আমাকে। আমার আদরের মাখন লালের জীবনে এখন তুমি আমায় এন্ট্রি করাবে, সেটিং করাবে। এখন এই চেহারা তো তুমি আমায় দিয়েছো, তো তার সদ্ব্যবহার তো তোমাকেই করতে হবে, নয়তো আমি এই চেহারার অসৎ ব্যবহার না করে ফেলি। আগুনকে আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দিতে নেই। চালাকি বন্ধ কর। তুই আগে থেকেই জানতিস যে শোভনের মনে আর এই বাড়ি থেকে যেদিন ফুল বেরিয়ে যাবে সেদিন থেকে তোর জন্য এই বাড়ির দরজা বন্ধ। তাহলে এই চেহারাটার কি করব? সারা জীবন এরকম ফুলের ডুপ্লিকেট সেজে ঘুরবো নাকি? যে মুখে এত কথা বলছিস না, সেই মুখে প্রয়োজনের থেকে বেশি টাকার বান্ডিল গুজে দিয়েছি আমি। ফ্রিতে তোকে এই মুখটা দিইনি আমি। আর না কোনো কথা দিয়েছিলাম যে এই বাড়িতে সারা জীবনের মতো তোকে থাকতে দেব। বুঝেছিস? তোর কাজ ছিল শোভনের থেকে ফুলকে দূরে করে দেওয়া, আর কিচ্ছু না। কাজ শেষ, তাই এই বাড়িতে তোর সময়ও শেষ। এবার বেরোবি না বার করবো? ওই বুদ্ধি শুদ্ধি গণ হয়ে গেছে নাকি? তুই শুনতে পাচ্ছিস না স্মল গিনিমা কি বলছে তোকে? গেট আউট মানে গেট আউট। এই কাবেরীকে নিয়ে কিছু করতে হবে, না হলে সারা জীবনের মতো আমার মাথার যন্ত্রণা হয়ে থেকে যাবে। এক্ষুনি যেটা তোকে বলেছি তুই বুঝতে পারিসনি? হ্যাঁ, আর কখনো যদি আমাকে ফোন করিস না তাহলে আমি হ্যাঁ জানি, আমি শুধু এটাই বলার জন্য ফোন করেছিলাম যে বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। শেষ নমস্কার, তুমি আমার মনে রেখো কেমন? কি কি বলছিস তুই? তুই বাস স্ট্যান্ডে আছিস? আরে তাহলে এতক্ষণ আমার ঘরে কে এসে? ফুল? তার মানে এই ফুল আমার ঘরে প্রমাণ জোগাড় করতে এসেছিল। সরে যা। সীতা মায়ের মনে সবার জন্য স্নেহ, আর সাধু আর মহারাজদের জন্য শ্রদ্ধা। সেই শ্রদ্ধার সুযোগ নিয়ে রাবণ এক সাধুর বেশ ধরেছিল। মাতার বিশ্বাসের সে সুযোগ নেয়। মাতা সীতা তার ছলনা বুঝতে পারে না, আর রাবণ সুযোগ পেয়ে তাকে হরণ করে নিয়ে যায়। ফ্রিতে তোকে এই মুখটা দিইনি আমি। প্রয়োজনের থেকে বেশি টাকার বান্ডিল গুজে দিয়েছি আমি। এবার আপনার খেলা শেষ ছোট মা। এক্ষুনি প্রমাণ হয়ে যাবে যে আমি দোষ করিনি, আর এই বাড়ির আসল শত্রু তো আপনি। ব্যাস, এবার সবাইকে রেকর্ডিংটা শোনাতে হবে। ছোট মা, আজকের দিনটা খুব শুভ, আর এর চেয়ে শুভ আর কি হতে পারে যে আপনার আসল রূপটা আজকে বাড়ির সকলের সামনে চলে আসবে। আপনার সব রহস্যের সমাধান হবে আজ। দে আমাকে, দে দে আমাকে। না, দেব না। আরে এ বলছি, কি করছেন? ছাড়ুন। আরে ছেড়ে দে। ছাড়ুন, বাইরে বের করুন আমায়। হ্যাঁ বলো গিন্নিমা। কাবেরী শোন, এখানে বড় গন্ডগোল হয়ে গেছে।
এই ফুল আমাদের বিরুদ্ধে সব প্রমাণ পেয়ে গেছে, আর সেই প্রমাণটাও সবাইকে দেখাতে চাইছিল। অনেক মুশকিলে ওকে বেঁধে রেখেছি আমি। ছাড়ুন, আমায় বেরোতে দিন। কাবেরী, আমার মনে হয় না ওকে বেশিক্ষণ আটকে রাখতে পারবো। শোন, তুই তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। একটু পরে সবাই মন্দিরে যাবে, বাড়ি খালি থাকবে। আমরা দুজন মিলে এই ফুলের ব্যবস্থা করব। আর তাছাড়াও তুই তো ফুল হয়েই থাকতে চাস, তাই না? তাই ওকে মারার পরে আমি সবাইকে বলে দেবো যে ফুলের কোনো বহুরূপী ছিল, যে এই সব কাজগুলো করেছে। ফুল মরে যাবে আর তুই ওর জায়গাটা নিয়ে নিবি। তুই শুধু তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি আমি। ফুল, যদি ফুলকে সবাই বাঁচাতে চাও তাহলে এখানে চলে এসো। একটা মেসেজ পাঠানো হয়েছে। ক্ষমা করবে ঠাকুর মশাই, বড় কোনো বিপদ এসেছে। হাঁপিয়ে যাও না তুমি, কত দৌড়বে আর। চলো এবার আরাম করো, সারা জীবনের মতো। খেলা শেষ, ফুলও শেষ। মা ঠাকুরন, শোভন বাবু, এই দেখুন আমি যে দোষ করিনি তার প্রমাণ। আমার মতন দেখতে, বহুরূপী। ফ্রিতে তোকে এই মুখটা দিইনি আমি, প্রয়োজনের থেকে বেশি টাকার বান্ডিল কুচে দিয়েছি আমি। এখন তো এই রেকর্ডিংটা শুধু ফোনেই চলছে, আর যখনই আমি এই তারটা লাগিয়ে দেব তাহলে এই রেকর্ডিংটা বাড়ির সবাই শুনতে পাবে। সত্যিটা সবাই জানতে পারবে তখন। এক মিনিট, না, একবার তুমি আমার কথা শুনে নাও বৌমা। মানছি আমি যে আমি তোমার ওই বহুরূপী কাবেরীকে এখানে বাড়িতে এনেছি যাতে তোমাকে, শোভন বাবাকে একে অপরের থেকে আমি আলাদা করে দিতে পারি। কি করতাম আমি বলো? নিজের ছেলের মৃত্যু শোকে প্রতিশোধ ছাড়া আর কিছু দেখতেই পাচ্ছিলাম না। মানছি আমি যে শোভন বাবাকে মেরে ফেলার কথাও আমি এই মুখ থেকে বলে ফেলেছি। মাথায় ঠিক ছিল না আমার বৌমা যে আমি কি করে চলেছি, কি বলে চলেছি। নিজের ছেলেকে চোখের সামনে শেষ হতে দেখেছি। অজয় বাবা আমার এই কোলে নিজের জীবন শেষ করেছে। কি করতাম বলো? মাথা তো খারাপ হওয়ারই ছিল, পাগল তো হওয়ারই ছিল বলো। আর তারপর ওই কাবেরী ও নিজের আসল রূপটা দেখাতে শুরু করলো। আর তারপর ও আমার কোনো কথাই শুনতে চাইছিল না বৌমা। বিশ্বাস করো বৌমা, ও যখন
শোভন বাবার প্রাণ নেওয়ার চেষ্টা করলো না, তখন আমি বুঝতে পারলাম বৌমা যে আমি নিজের রাগের মাথায় প্রতিশোধের চিন্তায় কি করতে চলেছিলাম। সেই জন্যই আমি শোভন বাবাকে বাঁচানোর জন্য নিজে সামনে এসে দাঁড়িয়েছিলাম। ওকে আমি যাই বলি না কেন বৌমা, কিন্তু আমি শোভন বাবা আর অজয়ের মধ্যে কোনোদিন কোনো তফাৎ দেখিনি। বিশ্বাস করো আমার, কখনো ওদের আলাদা মনে করিনি। এই কাবেরী যখন বন্দুকটা ধরেছিল না শোভন বাবার দিকে, আমি যেন আমার অজয় বাবাকে দেখতে পেলাম বৌমা। তারপর আমি কিছু না ভেবে, আমি নিজের কথা চিন্তা না করে শোভন বাবাকে বাঁচাতে ওর সামনে চলে গেছিলাম। বৌমা, নিজের ছোট মাকে ক্ষমা করে দাও বৌমা, আমার মাথা কাজ করছিল না বৌমা। আমি শুধু তোমাকে এই বাড়ি থেকে বার করতে চেয়েছিলাম। শোভন বাবার আমি কখনো কোনো ক্ষতি করতে চাইনি বৌমা। আমি তো এগুলো নিয়ে কখনো ভাবিও নি। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি এই রেকর্ডিংটা ডিলিট করব না। আপনাকে ওই বহুরূপীকে এখানে আনতে হবে আমার সামনে, আর আমি যেমন বলবো তেমনই করতে হবে। তাহলেই আমি আপনাকে আপনার ভুলের প্রায়শ্চিত্ত আর এই বাড়িতে থাকার জায়গা করে দিতে পারবো।